হ্যাঁ, তো শুরু করলাম আবার যে ডিসিশন নেওয়া দেখেছিলাম যে বিভিন্ন এনভায়রনমেন্ট গুলো কি হইতে পারে, সার্টেনটি হইতে পারে, যেখানে আমরা অ্যাকচুয়াল আউটকাম আমাদের সামহাও জানা থাকে। এখন আমাদের যদি অ্যাকচুয়াল আউটকাম কি হবে এটা আমরা যদি সার্টেনটির সাথে না জানি, কিন্তু আমরা পাস্ট ডাটার থেকে যদি এই ডিসিশন নিতে পারি যে কোনো একটা আউটকামের প্রবাবিলিটি কত হবে, অর্থাৎ প্রবাবিলিটি নোন, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা রিস্ক এনভায়রনমেন্ট বলে থাকি। আর আনসার্টেনটি হচ্ছে যে আমি আউটকামের যে প্রবাবিলিটি কত হবে প্রবাবিলিটিও আমার জানা নাই, অ্যাকচুয়াল আউটকাম কি হবে সেটাও জানা নাই, প্রবাবিলিটি কত হবে সেটাও জানা নাই। তো এই পর্যন্ত আমরা দেখেছিলাম। এবার স্টেপস ইন ডিসিশন মেকিং প্রসেস, এই বিষয়টাও কিন্তু আমি মোটামুটি এই স্টেপগুলা খুব ভালোভাবে ক্লাসে আলোচনাও করছিলাম। তো এইখানে আপনারা আরেকটু ডিটেলসে পড়তে পারবেন, এই শীটটা অলরেডি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আহ, এই যে এইখানে একটা ফ্লো চার্ট আকারে, ফ্লো চার্ট আকারে ডিসিশন মেকিং এর যে প্রসেসটা সেটা দেখানো হয়েছে, এবং স্টেপগুলোও ইন ডিটেলস বর্ণনা, এবং এই স্টেপগুলো কিন্তু ইন ডিটেলস আমি বর্ণনা করেছিলাম ক্লাসে। এবং আমি পে অফ ম্যাট্রিক্স এর বিভিন্ন এলিমেন্ট নিয়েও আলোচনা করছিলাম। যে এই কোর্স অফ অ্যাকশনটা আমি পড়াইছিলাম অ্যাক্ট, অ্যাক্ট এবং কোর্স অফ অ্যাকশন অলমোস্ট দ্য সেম। স্টেট অফ নেচার, পে অফ, এবং এটা দিয়ে আমি পে অফ টেবিল বা ডিসিশন ম্যাট্রিক্স কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় লাস্ট ক্লাসেই বলছিলাম। আচ্ছা, এখন আমি নতুন কাজে যাই। অপরচুনিটি লস এবং রিগ্রেট ক্রাইটেরিয়ার আন্ডারে এই এই বিষয়গুলো কিন্তু আলোচনা করা শেষ, আমি আর নতুন করে আলোচনা করতেছি না। আচ্ছা, ওয়েট, দেখেন, ডিসিশন আন্ডার আনসার্টেনটি আমি এই পাঁচটা ক্রাইটেরিয়ায় দেখানো হয়েছে যে ম্যাক্সিমিন, ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া, মিনিম্যাক্স ক্রাইটেরিয়া, ল্যাপ্লাস প্রিন্সিপাল, রিগ্রেট ক্রাইটেরিয়া, হারউইকস আলফা ক্রাইটেরিয়া। এবং এইখানে একটা ফ্লো চার্ট আপনারা দেখবেন, যেখানে আপনি দেখতে পাবেন যে আসলে কোন ক্রাইটেরিয়া কতটুক অপটিমিজম হোল্ড করে। খুব বেশি অপটিমিস্টিক ডিসিশন হচ্ছে ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া আন্ডারে, এবং এর উল্টাটা হচ্ছে মিনি মিন। আমি আর নতুন করে এটা দেখানোর প্রয়োজন মনে করতেছি না, কেননা এটা হচ্ছে যে জাস্ট উল্টা ম্যাক্সিম্যাক্স। সবচেয়ে কমটা নিব, তার থেকে আবার সবচেয়ে কমটা নিব। তারপরে প্যাসিমিজম হচ্ছে ম্যাক্সিমিন বা মিনিম্যাক্স। ইকুয়াল প্রবাবিলিটি হচ্ছে ল্যাপ্লাস, যে প্রত্যেকটা ঘটার সম্ভাবনা আমি সমান ধরে নিব, এবং একটা কোএফিসিয়েন্ট অ্যাসাইন করে হারউইক্স আলফা। আর রিগ্রেট ক্রাইটেরিয়া হচ্ছে আপনার মানে অপরচুনিটি লসের উপর বেস করে যে ক্রাইটেরিয়া। এখন রিস্ক এনভায়রনমেন্টে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি, একটুখানি একজন যদি এই লাইনগুলো একটুখানি পড়ে দেখেন তাহলে দেখবেন যে বিজনেস ডিসিশন গুলো সাধারণত রিস্ক কন্ডিশন হয়ে থাকে, যেখানে আমার হাতে এনাফ ইনফরমেশন আছে, যে ইনফরমেশন দিয়ে আমি প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারি। কিন্তু সার্টেনটির মতো একদম সার্টেনলি আমি বলতে পারি না যে এইটা ইনভেস্ট করলে এত পার্সেন্টই পাওয়া যাবে, এটা আমি একদম উইথ সার্টেনটি বলতে পারি না। কিন্তু আমার কাছে এনাফ ইনফরমেশন আছে, অর্থাৎ হিস্টোরিক্যাল ডাটা আছে, যে হিস্টোরিক্যাল ডাটা দিয়ে আমি প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারি। আর এই অংশটুকু একটুখানি কাইন্ডলি আপনার একটু মনে মনে নিজেরা একটু পড়েন, পড়া হয়ে গেলে একটুখানি আমারে ফিডব্যাক দিন যে হ্যাঁ শেষ। এই চার পাঁচটা লাইন কি শেষ হয়েছে আপনাদের পড়া? একটুখানি ফিডব্যাক দিন। হ্যাঁ, একজন একটু আনমিউট করে অথবা আপনার ওই যে চ্যাট বক্সে দিতে পারেন।
আপনি শুনতেছেন নাকি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? আপনি শুনতেছেন? জি স্যার। হ্যাঁ, তো এই অংশটুকু পড়েছেন আপনারা? জি স্যার, পরিস্থিতি স্যার। জি ওকে, স্যার। আমি তাহলে সামনে যাই। দেখেন, এখন এই রিস্ক সিচুয়েশন অর্থাৎ রিস্ক এনভায়রনমেন্টে কোন কোন ক্রাইটেরিয়া ইউজ করে আমরা ডিসিশনটা নিতে পারি, এটাই তো আমাদের মেন কনসার্ন, তাই তো? তো সেখানে ক্রাইটেরিয়া গুলো কি হতে পারে? একটা হচ্ছে এক্সপেক্টেড মানিটারি ভ্যালু বা ইএমভি। আরেকটা ক্রাইটেরিয়া কি, যেমন ওইখানে 5টা ক্রাইটেরিয়া ছিল, এখানে আমরা 3টা শিখবো। এবং দ্বিতীয় নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে, যেমন আনসার্টেনিটিতে কিন্তু আমরা 5টা ক্রাইটেরিয়া নিয়ে ডিল করছিলাম, এখানে আমরা 3টা ক্রাইটেরিয়া শিখবো। একটা হচ্ছে এক্সপেক্টেড মানিটারি ভ্যালু, ইএমভি, একটা এক্সপেক্টেড অপরচুনিটি লস, ইওএল, এবং এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন, ইভিপিআই। প্রথমটাতে আমরা আসি, এই ক্রাইটেরিয়া গুলো কিভাবে কাজ করে সেটা জাস্ট একটু পড়বো। এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, এটা একদম জাস্ট লাইক আপনার, আমরা যে আনসার্টেনটিতে ল্যাপলাস ক্রাইটেরিয়া করেছিলাম, যেখানে আমরা ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা আউটকামেরই প্রবাবিলিটি একই। কিন্তু ওইটা কেন ধরে নিয়েছিলাম? আমাদের কাছে এনাফ ইনফরমেশন ছিল না যে আসলে প্রত্যেকটা আউটকামের প্রবাবিলিটি কত। কিন্তু রিস্ক এনভায়রনমেন্টে আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছি যে রিস্ক এনভায়রনমেন্টে আমাদের হাতে হিস্ট্রিক্যাল ডাটা অ্যাভেলেবল আছে, যে ডেটার উপর বেস করে আমরা প্রবাবিলিটি অ্যাসাইন করতে পারি ইচ অফ দা আউটকামের জন্য, বা ইচ অফ দা স্ট্র্যাটেজির জন্য, যেটাই বলেন আপনারা। তো এই ক্ষেত্রে ঠিক একইভাবে আমি ওই সংশ্লিষ্ট প্রবাবিলিটি দিয়ে ওই নির্দিষ্ট স্ট্র্যাটেজির পে অফ রে গুণ দিব, এবং প্রত্যেকটার এই এই গুণফলগুলোর সামেশন নিব, নিয়ে যেটা আমার ম্যাক্সিমাম হবে সেটা আমি গ্রহণ করব। যদি আপনারা, আমি এই তিনটা একজনের সঙ্গে কি লাউডলি পড়তে পারেন? একজন, যে কেউ একজন একটু লাউডলি পড়েন তো। স্যার পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন। Construct a payoff matrix. Enter the conditional payoff for each possible combination of alternative decision and state of nature along with stated probabilities. Then হচ্ছে স্যার calculate EMV for each decision alternatives by multiplying conditional payoffs by associated probabilities. হুম, Select the course যেটা of বললাম। action হুম, that yields maximum EMV. হ্যাঁ, যেটা আপনাকে ম্যাক্সিমাম ইএমভি দেয় সেটা আমরা গ্রহণ করব। এর পরেরটা যদি আমি দেখি, পরেরটা ঠিক একই জিনিস, কিন্তু এক্ষেত্রে অপরচুনিটি লস। এখন আপনারা একটা কমন সেন্স থেকে একটা প্রশ্নের উত্তর দেন তো, যে অপরচুনিটি লসের ক্ষেত্রে আগেরটা তো আমরা, এই দেখেন এটা কি কি লিখছেন, সি নাম্বারটা যদি পড়েন, সিলেক্ট দ্য কোর্স অফ অ্যাকশন, সিলেক্ট দ্য কোর্স অফ অ্যাকশন দ্যাট ইয়েলস ম্যাক্সিমাম ইএমবি। তাহলে এইটার ক্ষেত্রে যেহেতু এটা এক্সপেক্টেড অপরচুনিটি লস, ইওএল, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ম্যাক্সিমাম যেটা দেয় সেটা নিব, নাকি মিনিমাম যেটা দেয় সেটা নিব? এটা হচ্ছে আমার প্রশ্ন। স্যার মিনিমাম নেব। কেন অপরচুনিটি লস কি আমরা করতে চাই? আমার না সুযোগ স্যার, ছিল করতে লাভ করার, সুযোগ ছিল বেশি বিক্রি করার, আমি কম বিক্রি করতে চাইবো? আমার কথা বুঝতেছেন? জি স্যার। জি স্যার। সো এই ক্ষেত্রে যেটা অপরচুনিটি লস সব থেকে কম দিবে আমি সেটাই গ্রহণ করবো। আচ্ছা, এখন দেখি এইখানকার যে 4টা ক্রাইটেরিয়া যদি দেখেন, সেম ক্রাইটেরিয়া, তারপরেও একজন একজনই পড়তে পারেন যে এখানে কন্ডিশনাল প্রফিট টেবিল তৈরি করতে হয়। একজন একটু পড়েন, পড়লে এই জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, আপনারা মনে হয় পড়তে চাচ্ছেন না, সমস্যা নাই। আমি, বা সবাই একটুখানি জাস্ট একটু চোখ স্যার বলে, করতেছি। আমি আমি বলে দিচ্ছি। দেখেন, প্রত্যেকটা কম্বিনেশনের জন্য অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটি সহ একটা কন্ডিশনাল প্রফিট টেবিল তৈরি করবেন। তারপরে কন্ডিশনাল অপরচুনিটি লস প্রত্যেকটা কম্বিনেশনের জন্য নির্ণয় করবেন। কিভাবে? যে আপনার অ্যাকচুয়াল আপনি কত প্রফিট করছেন এবং কত করতে পারতেন, এর
বিয়োগফলটাই হবে এই COL বা কন্ডিশনাল অপরচুনিটি লস। তারপরে ওই একইভাবে আপনি সংশ্লিষ্ট প্রবাবিলিটি দিয়ে গুণ করবেন এবং সেইগুলো যোগ করবেন, মানে সামেশন করবেন, এবং যেটা সবচাইতে লোয়েস্ট EOL দেয় সেটারে আপনি সিলেক্ট করবেন ক্রাইটেরিয়া হিসাবে। এটাই হচ্ছে আপনার মূল বিষয় বা প্রসেস। আচ্ছা, এরপর আছে হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। আপনি যদি দাঁড়ান, এই যে এই অংশটুকু শুনে কাইন্ডলি সবাই শুনে পড়বেন। পারফেক্ট ইনফরমেশন অ্যাবাউট ফিউচার ডিমান্ড উইল রিমুভ আনসার্টেনটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিসিশন। কেন, আমি যদি পারফেক্ট ইনফরমেশন আমার কাছে থেকেই থাকে তাহলে কিন্তু আর আনসার্টেনটি থাকে না। উইথ পারফেক্ট ইনফরমেশন দ্য ডিসিশন মেকার উড নো ইন অ্যাডভান্স এক্স্যাক্টলি অ্যাবাউট ফিউচার ডিমান্ড। ফিউচার ডিমান্ড কত হবে এটা আপনি এক্স্যাক্টলি যদি জানতে পারেন, অ্যান্ড উইল বি ইন আ পজিশন টু সিলেক্ট দ্য কোর্স অফ অ্যাকশন দ্যাট yields দ্য ডিজায়ার্ড পে অফ। তাহলে আপনি সর্বোচ্চ লাভটা কিন্তু করতে পারবেন। এবং আপনার কোনো ধরেন আপনার, আপনি জানেন যে আপনি যে প্রোডাক্টের ব্যবসা করেন কালকের দিনে এর ডিমান্ড এক্স্যাক্টলি 100 পিস হবে, তাহলে আপনি তো 100 পিসই বানাবেন, আপনি তো 101 পিস বানাবেন না, বা তার চাইতে কমও বানাবেন না। সেক্ষেত্রে যদি কম বানাতেন তাহলে আপনার অপরচুনিটি লস থাকতো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটি লস থাকবে না। আবার যদি আপনি বেশি বানাতেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিক্রি হতো না, সেক্ষেত্রে আপনার কিন্তু সবগুলো সোল্ড আউট না হওয়ার দরুন একটা লস হতো। তো এই দুইটাই কিন্তু পারফেক্ট ইনফরমেশন থাকলে আপনার কি বলে এটা আপনি ইয়ে করতে পারতেন না, আহ, মানে লসের সম্মুখীন হতেন না, সরি। তো এখানে একটা দেখেন যে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন EVPI, এখানে একটা সূত্র দিছে যে EPPI মাইনাস EMV একটা স্টার দিছে এখানে। EVPI মানে যে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন, এক্সপেক্টেড ম্যাক্সিমাম অবটেইনড এক্সপেক্টেড মনিটারি ভ্যালু উইথ পারফেক্ট ইনফরমেশন। যদি আপনি পারফেক্ট ইনফরমেশন থাকে তখন আপনি কত EMV করতেন, মানে এক্সপেক্টেড মানে মনিটারি ভ্যালুটা আপনার কত হতো। আর EMV স্টার মানে হচ্ছে যে যদি আপনার কাছে পারফেক্ট ইনফরমেশন না থাকে তখন আপনার এক্সপেক্টেড মনিটারি ভ্যালুটা কত। এই দুইটার বিয়োগফলই হচ্ছে EVPI। আমার কথা মনে হয় বুঝতেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে একটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটা দেখলে মোটামুটি আপনারা ক্লিয়ার হবেন। আর এক্সাম্পল আমি শুনি পরে আসতেছি, আগে ডিসিশন ট্রিটা একটু পড়ায়নি। দেখেন, আমরা যদি কোনো সিকুয়েন্সিয়াল ডিসিশন নিতে চাই, সিকুয়েন্সিয়াল ডিসিশন বলতে ধরেন আপনি হচ্ছে আহ ধরেন হলে থাকেন, আপনি হচ্ছে ধরেন ঢাকায় যাবেন ট্রেনে। এখন আপনার এটাকে আপনার কয়েকটা ধাপে আপনার ট্রেনটা আপনি ধরতে পারবেন কিনা পারফেক্ট টাইমে, এটা কিন্তু আপনার কয়েকটা সিকুয়েন্সের নির্ভর করে, কয়েকটা সিকুয়েন্সিয়াল ওয়ার্কের উপর নির্ভর করে। তো এই প্রত্যেকটা সিকুয়েন্সিয়াল বিষয় যদি ওকে থাকে তাহলে কিন্তু ট্রেনটা ধরতে পারবেন, আদারওয়াইজ ধরতে পারবেন না। আপনার হল থেকে নিচে নামতে হবে এবং ক্যাম্পাসের সামনে আসতে হবে, এরপরে গাড়িতে উঠতে হবে। আরেকটা কাজ, 3 নাম্বার কাজ হচ্ছে ধরেন পালবাড়ি নামবেন, নামার পরে ওইখান থেকে অটো বা অন্য কোনো একটা ট্রান্সপোর্ট যোগে আপনি যাবেন হচ্ছে রেল স্টেশনে। দেখেন, একটা কাজের সাথে একটা কাজ কিন্তু ডিপেন্ডেন্ট। এখন আপনি যদি হল থেকে সঠিক সময় না নামতে পারেন তাহলে কিন্তু গাড়ি আপনি ধরার মানে সঠিক টাইমে যে গাড়িটা আপনি ধরতে যাচ্ছিলেন সেটা কিন্তু আপনি ধরতে পারতেছেন না। সো আপনার পরের বিষয়গুলো কিন্তু আপনার আগের অ্যাকশনের আউটকাম দ্বারা প্রভাবিত হচ্ছে। এই ধরনের ডিসিশনের ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে বলা হয় সিকুয়েন্সিয়াল ডিসিশন। তো এই সিকুয়েন্সিয়াল ডিসিশন দেখেন আমরা কিন্তু এটারে একটা গ্রাফিক্যালি বা ডায়াগ্রামিক্যালি দেখাইতে পারি একটা ইয়ের সাহায্যে, কি বলে আপনার
ট্রি লাইক স্ট্রাকচারের সাহায্যে। আপনারা মনে হয় এর আগেও করেছেন, ওই যে অপারেশন ম্যানেজমেন্টে বিল অফ ম্যাটেরিয়ালস করেছেন না? জি স্যার। হ্যাঁ, ওইখানে যেমন একটা মানে প্রত্যেকটা 2-3টা করে হাত বেরোতো, বেরোয় তার থেকে আবার 2-4টা করে বেরোতো, অনেকটা এরকম। বা নেটওয়ার্ক অ্যানালাইসিস যখন করেছেন, অনেকটা ওই ওই টাইপেরই চিত্র এটা দেখা যায়। তো এই অংশটুকু আপনারা একটু পড়বেন নিজেরা বাসায়, আমি আর ডিটেলস এখানে আপনারা পড়তে বলতেছি না। শুধু এই যে ডিসিশন ট্রির মূল বিষয়টা আপনারা এই লাইনটা, এই একটা লাইন দেখলেই বুঝতে পারবেন। ইট ইজ পসিবল টু ডিপিক্ট দ্য সিচুয়েশন বাই ব্রাঞ্চেস অ্যান্ড নোটস গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি কিন্তু আপনি এটারে এই পে অফ গুলারে এবং সংশ্লিষ্ট প্রবাবিলিটি সহকারে যদি আপনারা এটা দেখেন, এইটাই হচ্ছে ডিসিশন ট্রি। এন্ড ডিসিশন ট্রি আপনি আসলে এটা আসলে বুঝতেছেন যে ব্রাঞ্চ এবং নোট এই বিষয় এই দুইটার হচ্ছে আপনার কম্বিনেশন। এখন এই ডিসিশন ট্রি করে আসলে আমার লাভটা কি? ডিসিশন ট্রি যদি আমি একটা ডিসিশন ট্রি তৈরি করলাম, করে আমার লাভ কি? লাভ হচ্ছে যে এই ধরনের সিকুয়েন্সিয়াল সিচুয়েশনে আমি যাতে পারফেক্ট ডিসিশনটা বা অপটিমাল ডিসিশনটা নিতে পারি। স্টেপ গুলো একসঙ্গে পড়তে হবে, একজন একটু পড়তে পারবেন কষ্ট করে? স্টেপ এবং অ্যাডভান্টেজ এই দুটো একসঙ্গে পড়তে হবে, না পড়লে কোনো উপায় নাই আর কি। একজনকে একটু জোরে পড়তে পারবেন? স্যার পড়বো? হ্যাঁ হ্যাঁ, এই কবির নাকি? কবির জি তো আগে স্যার। পড়লেন, অন্য কেউ? সালাম আলাইকুম স্যার, পড়বো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। Steps in decision tree analysis. Identification of the decision points and alternative course of action at each decision point systematically. At each decision point, determine the probability and payoff associated with each course of action. 3. Starting from extreme right end, compute the expected payoff EMV for each course of action. হুম। Choose the course of action that yields maximum payoffs for each of the decisions. Proceed backwards to the next stage of decision points. Repeat the above steps till the first decision point is reached. Identify the course of action to be adopted for beginning to the end under different possible outcomes for the situation as a whole. Advantages: help decision making in a systematic, structured, and sequential. Helps to examine all possible outcomes, whether desired or undesirable manner. Represents a logical relationships between various components of complex problems. The major limitations being inconsistency in assigning probabilities of the different events. হ্যাঁ, প্রবলেম এইটাই যে আপনার ওই অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিটা আপনার অ্যাসাইন করা, এটা একটা প্রবলেম। কিন্তু এর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যে একটা কমপ্লেক্স প্রবলেমে আপনার চোখের সামনে একটা বার্ডস আই ভিউতে এ রিপ্রেজেন্ট করে। তো এইটারে আপনার হচ্ছে দাঁড়ান, আচ্ছা এখন এইটা আপনার একটা একটা প্রবলেম দেখি, একটা প্রবলেম দেখলে আশা করি ক্লিয়ার হবে। এটা হচ্ছে যে একটা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানির হাতে 3টা অপশন আছে। একটা অপশন হচ্ছে তারা কমার্শিয়ালি এই যে স্টিল প্রোডাক্ট তারা সেল করতে পারে। দ্বিতীয় হচ্ছে যে তারা একটা পাইলট প্ল্যান তৈরি করতে পারে। পাইলট প্ল্যান মানে তো বোঝেন, যে পরীক্ষামূলক ভাবে তারা একটা প্ল্যান চালু করতে পারে যে আসলে এটা লাভজনক হচ্ছে নাকি হচ্ছে না, এটা দেখার জন্য। আরেকটা হচ্ছে এই স্টিল প্রোডাকশনটা বন্ধ করে দিতে পারে একবার। এখন তারা কোনটা করবে? এখন তারা কোনটা করবে, এটাই হচ্ছে আমাদের সামনে প্রশ্ন। এতটুকু সবাই পরিষ্কার কিনা? জি একটু, স্যার। হ্যাঁ ওকে, এতটুকু যদি পরিষ্কার হয় পরেরটা দেখেন। তাহলে ম্যানেজমেন্ট হ্যাজ এস্টিমেটেড দ্যাট দেয়ার পাইলট প্ল্যান্ট ইফ বিল্ড হ্যাজ এ 80% চান্স অফ হাই yield and 20% চান্স অফ লো yield। তাহলে যদি তারা পাইলট প্ল্যান তৈরি করে, তাহলে 80% চান্স হচ্ছে সেটা হাই প্রফিট দিবে, এবং 20% হাই প্রফিট বলতে হচ্ছে আপনার, হ্যাঁ হাই প্রফিট ধরে না, হাই yield, এবং 20% চান্স হচ্ছে ধরেন লো প্রফিট দিবে। এখন যদি পাইলট প্ল্যান
ডাজ শো এ হাই yield, যদি পাইলট প্ল্যান্ট হাই yield দেয়, যদি হাই yield দেয়, পরের ধাপে চলে যাচ্ছে কিন্তু যদি পাইলট প্ল্যান্ট আপনি করেছেন, করার পরে দেখলেন যে হ্যাঁ না এটা লাভজনক, বেশি লাভ দিচ্ছে, তখন ম্যানেজমেন্ট কি করে যে 75%, 0.75% বা 0.75 একটা প্রবাবিলিটি দেয় যে তাদের কমার্শিয়াল সেল, তাদের কমার্শিয়াল প্ল্যান হাই yield দিবে। যদি পাইলট প্ল্যান লো yield দেয়, তাহলে আপনার 0.1%, সরি 0.1 থাকে প্রবাবিলিটি যে আপনার কমার্শিয়াল প্ল্যানটা হাই yield দিবে। কথা বুঝছেন? তাহলে তারা যদি পাইলট প্ল্যান তৈরি করলে 80% চান্স আছে যে পাইলট প্ল্যান মানে সাকসেসফুল হবে, আর 20% চান্স আছে যে সে মানে কাঙ্ক্ষিত লাভ দিতে পারবে না। কিন্তু যদি হাই yield দেয়, অর্থাৎ যদি বেশি লাভ দেয়, তাহলে 0.75 চান্স আছে যে কমার্শিয়াল প্ল্যান আপনার হাই yield দিবে। আর যদি ওই পাইলট প্ল্যান যদি লো yield দেয়, তাহলে 0.1% চান্স যে কমার্শিয়াল প্ল্যান আপনার হাই yield দিবে। কিন্তু যদি তারা এই পাইলট প্ল্যান তৈরি না করে, ডিরেক্ট কমার্শিয়াল প্ল্যান উইদাউট বিল্ডিং এ পাইলট, যদি একদম ডিরেক্ট কমার্শিয়াল প্ল্যান তারা নির্মাণ করে ফেলে বিক্রি করার জন্য, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে যদি তারা প্ল্যান তৈরি করে, তাহলে সেখানে 0.6% চান্স আছে, অর্থাৎ সরি 0.6% না, 0.6 প্রবাবিলিটি আছে, অর্থাৎ 60% চান্স আছে যে হাই yield হবে। তারা কোনো টেস্ট না করেই, অর্থাৎ পরীক্ষামূলক কোনো কিছু প্রকল্প না চালাই ডিরেক্ট যদি ব্যবসায়িক উদ্দেশ্যে প্ল্যান বসাই, তাহলে তাদের 60% চান্স যে এটা হাই yield দিবে। আর তাহলে কত পার্সেন্ট চান্স আছে যে এটা লো yield দিবে? 40%। হ্যাঁ 40%, খুব সহজ হিসাব। আচ্ছা, এখন পাইলট প্ল্যান উইল কস্ট, একটা পাইলট প্ল্যান্টের জন্য 30,000 রুপি লাগে, 3 লাখ রুপি লাগে সরি। এবং দ্য প্রফিট আন্ডার হাই অ্যান্ড লো yield, যে কোনো জায়গায় হাই এবং লো yield এর জন্য প্রফিটটা হচ্ছে, হাই yield এর জন্য হচ্ছে 1,20,00,000, আর লো yield এর জন্য হচ্ছে প্রফিট এটা হচ্ছে 12 লাখ। এখন আমাদের কি করতে হবে? ফাইন্ড দ্য অপটিমাম ডিসিশন ফর দ্য কোম্পানি। এই জিনিসটারে আমরা একটা ডিসিশন ট্রি আকারে রিপ্রেজেন্ট করেছি। পুরোটা আসুক, এই যে পুরো ডিসিশন ট্রিটা মনে হয় দেখা যাচ্ছে। দেখেন, এই 1 নাম্বার যে পয়েন্টটা, এইটা আমরা কি, 3টে অপশন আমার কাছে, হয় স্টপ করে দিতে হবে, যদি স্টপ করে দেই প্রোডাকশন, তাহলে আমার প্রফিট কিন্তু, অর্থাৎ yield কিন্তু 0। যদি আমি ডিরেক্ট কমার্শিয়াল প্রডিউস কমার্শিয়ালি, তাহলে 0.6% চান্স আছে যে আমার হাই yield দিবে, এবং হাই yield দিলে আমি পাবো এত টাকা, মানে এত আমার লাভ হবে, মানে 1,20,00,000 টাকা। আর 12 লাখ টাকা আমার লস হবে যদি আমার লো yield হয়, এবং তার প্রবাবিলিটি কত? এই যে 0.4। তাহলে একটা অপশন আমার চলে গেল। কিন্তু আমি যদি পাইলট প্ল্যান্ট বিল্ড করতে চাই, সেক্ষেত্রে আমার খরচ কত? 3 লাখ টাকা। ওই যে ইনফরমেশনে কিন্তু বলে দিছে, দেখেন ইনফরমেশনে কিছু বলে দিছে। আমার কথা বুঝতেছেন কিনা, না বুঝলে বললেন। জি স্যার, বোঝা যাচ্ছে। কিন্তু পাইলট প্ল্যান্ট হাই yield দিবে তার সম্ভাবনা 0.8, মানে 80% বলে দিছিল, আর লো yield দিবে সেটা হচ্ছে 0.2%। কিন্তু যদি হাই yield দেয়, এই যে 0.2, 2 নাম্বার নোটটা একটুখানি খেয়াল করেন, যে যদি যদি 0.8 যদি হাই yield দেয়, অর্থাৎ সেক্ষেত্রে কমার্শিয়ালি যদি আপনি প্রোডাক্ট প্রডিউস করেন, তাহলে হচ্ছে 0.75% চান্স আছে হাই yield দিবে, হাই yield দিলে এত টাকা লাভ হবে। এবং যদি লো yield দেয়, তাহলে 0.25% চান্স আছে যে এটা লো yield দিবে, এবং সেটা হচ্ছে এত টাকা লস হবে। এই একই ভাবে আপনি পরে ইনফরমেশনটা করে দিলেন, যদি লো yield দেয়, তাহলে হয় আপনি স্টপ করার অপশন কিন্তু আপনার সব জায়গায় আছে, তো স্টপ করার অপশনটা কিন্তু রাখতে হবে।
আর যদি লো ইয়েল্ড দেয় তাহলে যদি কমার্শিয়ালি প্রডিউস করেন তাহলে হচ্ছে হাই ইয়েল্ড দিলে তার চান্স হচ্ছে 0.1%। আর যদি লো ইয়েল্ড দেয়, লো ইয়েল্ড দেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 90%। তো এইটারেই আমি প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে ওই যে যেটা পড়লো তালা, দেন সি নোডে, এই যে সি নোডে আপনি কি করতেছেন 0.75 এটার সাথে গুণ দিবেন হচ্ছে এই হাই ইয়েল্ডের ভ্যালুটার, এবং 0.25 এর সাথে গুণ দিবেন এইটারে, মানে সংশ্লিষ্ট প্রবাবিলিটির সাথে গুণ দিয়ে যে ভ্যালুটা পাবেন সেইটাই হচ্ছে এর সি নোডের ইএমভি, মানে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। পরিষ্কার এই পর্যন্ত? জি স্যার। আবার দেখেন তারপরে ডি নোডেরটা আমরা করে নিচ্ছি। ডি নোডেরটা করে নিলাম এই একই ভাবে, এই দেখেন ডি নোডেরটা করছে একই ভাবে, বুঝতেছেন? সংশ্লিষ্ট জি স্যার। প্রবাবিলিটি দিয়ে গুণ গুণ, তাহলে ডি নোডের ভ্যালু আমি পেয়ে গেলাম, সি নোডের ভ্যালু আমি পেয়ে গেলাম। এখন আমি 2 নাম্বার নোডের, এই যে 2 নাম্বার নোডের একটা হচ্ছে 0, তাহলে এটা আমার হিসাব করার দরকার নাই। তাহলে সি নাম্বারে শুধু সি নাম্বারের ভ্যালুটাই কিন্তু হবে 2 নাম্বার নোডের ভ্যালু। দেখেন তাই কিনা, দেখেন তাই কিনা, বুঝতেছেন তো নাকি? জি স্যার, বুঝতেছি স্যার। যেহেতু আমার এইখানের ভ্যালু হচ্ছে যে 87 লাখ, 87 লাখ ধরেন, ধরে নেন, মানে ধরে 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 নেন কেন, বেরোইছে তো 87 লাখ, আর এখানে হচ্ছে 0। সো এইটার কোনো প্রবাবিলিটি তো আমার ক্যালকুলেশন করার দরকার নেই, অর্থাৎ 2 নাম্বার নোডের ভ্যালু হবে এইটার ভ্যালুই, এবং সেম 3 নাম্বার নোডের ভ্যালু হবে এই ডি নাম্বার নোডের ভ্যালু, কেন একটা তো 0। এই যে একইভাবে এই দেখেন এইখানেও 1,20,000, এইখানেও 1,20,000। মনে হয় পরিষ্কার? তারপর এখন যদি আমার 2 নাম্বার আর 3 নাম্বারটা থাকে তাহলে আমি নাম্বার নোডেরটা বের করতে পারবো। এই দেখেন নাম্বার নোডেরটা বের করছি, ওই 2 নাম্বার নোডের যে 2 নাম্বার নোডেরটারে 0.8 দিয়ে গুণ করছি সংশ্লিষ্ট প্রবাবিলিটি, এবং 3 নাম্বার নোডের 0.2 দিয়ে গুণ করে যে ভ্যালুটা পেয়েছি সেটাই হচ্ছে আমার, এই যে এই লাইনটা খেয়াল করো, সেটাই হচ্ছে আমার ওই নাম্বার নোডের ভ্যালু। আচ্ছা, এখন এই নাম্বার নোডের ভ্যালুর থেকে যদি আমি 1 নাম্বার নোডে আসতে চাই তাহলে আমার ওই যে 3 লাখ টাকা কস্ট ছিল সেটারও বিয়োগ করতে হবে। এই দেখেন সেই ওইটার থেকে 3 লাখ টাকা যে খরচ ছিল সেটারও বিয়োগ করে দিচ্ছি। অর্থাৎ যদি আমি এই পথে যাই, যদি আমি এই পথে যাই তাহলে আমার ইএমবি হবে, এই যে এই বিল্ড এ পাইলট প্ল্যান, তাহলে আমার ইএমবি হবে এই যে এত। কিন্তু আমি যদি এই যে বি-নাম্বার নোডে যাই তাহলে 0.6 দিয়ে এটারে গুণ করবো, 0.4 দিয়ে এটারে গুণ করবো, গুণ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমার এই যে বি-নাম্বার নোডের ইএমবি, এই যে এইটা পেয়ে গেলাম। আর আরেকটা আছে হচ্ছে আমার স্টপ নোড। তাহলে এই তিনটার মধ্যে যদি আমি কম্পেয়ার করি সব থেকে বেশি ইএমবি কোনটাই, বি নাম্বার পথে, মানে বি নাম্বার যে ব্রাঞ্চ এই প্রডিউস কমার্শিয়ালি, তাহলে আমার ডিসিশন কি হবে? আমি ডিরেক্ট কোনো পাইলট প্ল্যান না করেই কমার্শিয়ালি প্রডিউস করব। ডিসিশনটির এই ম্যাথটা মোটামুটি বুঝছেন কিনা? একটু জি সবাই স্যার। রেসপন্স করেন। পরিষ্কার? জি স্যার, বুঝা গেছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে হ্যাঁ বলেন না। প্রবাবিলিটি গুলো কি কোশ্চেনে দেয়া থাকবে নাকি দেয়া বের থাকবে, করে দেয়া নিতে থাকবে, হবে? অবশ্যই দেয়া থাকবে। আর যদি জি দেয়া স্যার। না থাকে তাহলে হচ্ছে এমন কোনো ইনফরমেশন দেয়া থাকবে সেটা থেকে আপনি বের করতে পারবেন, তো সাধারণত দেয়া থাকবে। আহ ধরেন আরেকজনের কাছে শুনি, এই যে সালাউদ্দিন, আপনি বলেন তো যে ঠিক আছে কিনা, বুঝছেন কিনা? সালাউদ্দিন নাই। আচ্ছা সালমা, বুঝতে পারছেন? শঙ্কর, কই কেউ কোনো রেসপন্স করে না কেন, বুঝলাম না। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমরা স্যার লো ইল্ডের ক্ষেত্রে স্যার সবসময় কি মাইনাস দিব সামনে? সবসময় মাইনাস দিব না। এই দেখেন, এই যে এইখানে দেখেন দা প্রফিট আর্নড আন্ডার হাই অ্যান্ড লো ইয়েল্ড আর এত অ্যান্ড এত রেসপেক্টিভলি। লো ইয়েল্ড মানেটা কি? এই যে লো ইয়েল্ড মানে কেন,
কি আর কি, মানে আপনার লস, তা লস ও কি মাইনাস জি স্যার, মাইনাস ওই লসের কারণে আমরা মাইনাস দিছি, বুঝছেন? জি স্যার বুঝছি, মানে এটা কম লাভ হয়েছে এটা, কম লাভ না, কম লাভ লস। না, লস হয়ে গেছে, লস। জি স্যার। আর স্যার ইয়েল্ড মানে তাহলে তো লাভ। ইয়েল্ড মানে লাভ, ধরেন সেটাই। জি ইয়েল্ড স্যার মানে ঠিক হচ্ছে আছে। রিটার্ন, রিটার্ন আপনি মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট করছেন না, রিটার্নটা কত, এটাই হচ্ছে ইয়েল্ড মানে। জি স্যার। রিটার্ন মানেই তো আপনার লাভ, ব্যবসা থেকে আপনি যে রিটার্ন পাইলেন সেটাই তো লাভ, তাই না? আচ্ছা যাই হোক, জি এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে হচ্ছে আমি চলে যাই, এই যে দেখেন আমি যে এই আরেকটা যে শীট দিছিলাম, এই যে আমি যে 5টা ক্রাইটেরিয়া পড়াইছিলাম, এই ক্রাইটেরিয়ার উপরে দুইটা কিন্তু খুব ভালো ভালো এক্সাম্পল আছে। এক্সাম্পল 26.1 এবং এক্সাম্পল 26.2, এখানে কিন্তু 5টা মেথডই খুব ভালোভাবে অ্যাপ্লাই করা আছে। নিজেরা একটু দেখবেন এবং করবেন নিজে খাতায়, যদি না বুঝতে পারেন আমারে বলবেন, আশা করি বুঝতে পারবেন, খুব ভালোভাবে করাইছি ক্লাসে। এটা না বুঝলে আসলে আমি ব্যর্থ, যদি আপনারা দেখে না বুঝেন, এই খুব সুন্দরভাবে সলিউশনও করে দেওয়া আছে। এবং আপনার ইয়েতে কি বলে, আপনার অনুশীলনীতেও এর বেশ অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, সেগুলো একটু দেখবেন। আচ্ছা, স্যার পিডিএফ দুইটা কি দেওয়া যাবে স্যার? পিডিএফ দুটা বিশাল বিশাল বই, আমি কিন্তু শীট দিয়ে দিছি, আমি কিন্তু শীট দিয়ে দিছি। আপনি একদিন ক্লাসে ছিলেন কিনা জানি না, আমি জি কিন্তু স্যার ছিলাম স্যার, শীট আছে। আপনি ফিজিক্যাল শীটই নিয়েন। আচ্ছা স্যার। কেন এই এই একটা একটা বই হচ্ছে আপনার এত বড় যে হোয়াটসঅ্যাপে তো দিতে গেলে বেশ, আচ্ছা দেখি আমি ভেঙে একটা চ্যাপ্টার দেওয়া যায় কিনা, ভেঙে একটা চ্যাপ্টার দিয়ে দিবানে। আচ্ছা, এরপরে আসি যে আমরা যে রিস্ক সিচুয়েশনে, অর্থাৎ রিস্ক এনভায়রনমেন্টে যে ডিসিশন নিয়েছিলাম, একটা ছিল এই যে একটু আগেই পড়ালাম, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এক্সপেক্টেড মনিটারি ভ্যালুতে আমি কি বলছিলাম যে, আচ্ছা এইটা মনে হয় এই মিটিংটা শেষ হয়ে যাবে, তো আমি কি আহ, কেটে দিয়ে আবার জয়েন করাবো নাকি আজকে এই পর্যন্তই রাখবো? আপনার নেক্সট ক্লাস কখন, সিয়ার? স্যার আজকে ক্লাস নাই। টোটালি ক্লাস নাই? না স্যার। তাহলে তো খুবই ভালো। তাহলে এইটা যেহেতু শেষের দিকে, আমি হচ্ছে এটা তাহলে কেটে দিয়ে আমি আবার জয়েন করেন, আমি আবারও লিঙ্ক দিয়ে দিই, যেহেতু আমার এটা হচ্ছে আপনার 1 মিনিট চলবে। স্যার তাইলে হচ্ছে জি স্যার। আরেকটা দেন, বা আপনার হচ্ছে এইটাতেই না হয় আবার জয়েন করা যাবে। এইটাতে আর জয়েন করা যাবে না, যেহেতু আমার এটা পেইড না, এই জন্য এটাতে আর জয়েন করা যাবে না, আমি আবার লিঙ্ক দিয়ে তাহলে দিই। স্যার আরেকটা লিংক দিয়ে দেন, ওইটা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের তাহলে আজকে 12টা পর্যন্ত কোনো ক্লাস নাই নাকি? না স্যার 12টা পর্যন্ত ক্লাস নেই। সরোজ স্যারের ক্লাস স্যার ছিল? আমাদের ক্যান্সেল করে দিয়েছে স্যার। ও যাক, তাহলে তো আমার জন্য ভালোই। তাহলে আরেকটা 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 পিরিয়ড নিয়ে বা আরেকটা এই যে 40 মিনিটের একটা সেশন নিয়ে এই যে এই ডিসিশন আন্ডার রিস্কটা শেষ করায় রাখি, আচ্ছা স্যার। তাহলে এর পরের 40 দিন এসে মিনিট দেখাচ্ছে যে জি আমি স্যার। ডিরেক্ট হচ্ছে আপনার যে গ্রুপ ডিসিশন মেকিং বা অন্য অন্য যেগুলো আছে ওইগুলোতে চলে যাইতে পারবো না। স্যার তাইলে স্যার অ্যাটেন্ডেন্সও দুইটা দিয়েন স্যার। আচ্ছা দিব না, অ্যাটেন্ডেন্স নিয়ে এত ব্যস্ত হয়েছেন কেন? স্যার মার্ক নাই স্যার, মার্ক পাওয়া লাগবে। আচ্ছা, আমি এই যে আপনারা জয়েন করেন, জয়েন করলে অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। স্যার ক্লাস শেষেই নিন, সমস্যা নেই স্যার। আচ্ছা জয়েন করতেছি, আচ্ছা, আমি লিংক এটা দিয়ে কেটে দেন। দিয়ে আবার লিঙ্ক দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে।